শঙ্কিত হয় যে এমন একটি দিনের বেলায় বলা যায় যে সন্ধ্যাকালীন সময়ে এমন একটা ঘটনা যা আমাদের মধ্যে ভয়ের সৃষ্টিও করেছিল। তার প্রেক্ষিতে আমরা হত্যাকারীকে ধরার জন্য বা শনাক্তের জন্য আমরা অব্যাহত কার্যক্রম ছিল। সেই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েকদিন বিশেষ করে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম নোবেল চাকমা তার সুস্পষ্ট তত্ত্বাবধানে এবং সদর থানার ওসি সার্কেল অ্যাডিশনাল এসপি সহ তার টিম নিয়ে নিবিড়ভাবে কার্যকরণের ফলে আমরা হত্যাকারীকে শনাক্ত করেছি এবং পূর্ণ এই হত্যাকাণ্ড কিভাবে হয়েছে, উক্ত ব্যক্তি কেন করছে, এই সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আমি অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা, যিনি সুস্পষ্টভাবে অভিযানের সঙ্গে ছিলেন, তাকে ব্রিফ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ স্যার। সবাইকে স্বাগত জানাচ্ছি। স্যার আগে বলেছেন যে গত 7 তারিখে বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক 7:45 থেকে 7টার মধ্যে এই ঘটনাটা ঘটে। তো তাৎক্ষণিক পুলিশ সুপার স্যার আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন। আমি অ্যাডিশনাল এসপি ফায়ার, ওসি সহ আমরা সবাই ঘটনাস্থল পরিদর্শন করি এবং আপনারা জানেন ওখানে মিডিয়া কর্মী আপনারা ছিলেন। তো দীর্ঘ 7 তারিখ থেকে আজকে হচ্ছে 18 তারিখ, প্রায় 11 দিন আমরা একটানা পরিশ্রম করে গতকালকে দুপুর 1টার দিকে আমরা যে হত্যাকারী তাকে গ্রেফতার করতে সক্ষম হই। তবে এই ঘটনা যেহেতু তদন্ত করতে গিয়ে আপনারাও জানেন যে ভিকটিম যিনি রুবেল, ফয়জুর রহমান রুবেল, ওনার কিছু ব্যক্তিগত প্রবলেমও ছিল ওই জায়গায়। আমরা যেটা জানতে পারি সেটা হচ্ছে তার ব্যাংক থেকে কিছু লোনের বিষয়ে সমস্যা ছিল, তারপর হচ্ছে মসজিদ কেন্দ্রিক কিছু সমস্যা ছিল। আমরা বিভিন্ন যে তথ্যগুলো আমরা থেকে পেয়েছি, ফিল্ড থেকে পেয়েছি, সেগুলো আমরা পূর্ণাঙ্গভাবে তদন্ত করি। একই সাথে আমরা এই যে হত্যাকারীকে শনাক্ত করার জন্য আমাদের সদর থানার যে টিম, এখানে বিশেষ করে বলতে হয় কয়েকজন সাব ইন্সপেক্টর এবং এএসআই কাজ করছে, তাদেরকে আমরা বলি খুবই কৃতজ্ঞতা তাদের প্রতি। সাব ইন্সপেক্টর হিরণ, সাব ইন্সপেক্টর জয়ন্ত, সাব ইন্সপেক্টর উৎপল, এএসআই রানা সহ আরো অনেকের নাম বলা যাবে না, কিন্তু মানে যেটা বলার মতো না, যে আমরা অনেক ক্ষেত্রে বলি যে হাত পা বেঁধে সাঁতার কাটার মতো অবস্থা, ঠিক সেই মতো আমরা কাজ করে এই হত্যাকাণ্ড কিন্তু রহস্য উদ্ঘাটন করেছি। তো আমরা প্রথমে এই হত্যাকাণ্ড যেহেতু এমন একটা ঘটনা, এমন একটা জায়গায় সংঘটিত হয়েছে যে জায়গায় কিন্তু একটা সিএনজি স্টেশন এবং জনবহুল জায়গা, এবং এই জায়গা থেকে হত্যাকারী হত্যা করার পরে চলে গেল, কিন্তু কেউ কিছু কিন্তু বাধা দেয় নাই। তো তারপরে আমরা ওখানে আমাদের কিছু ডিজিটাল এভিডেন্স এবং কিছু অ্যানালগ এভিডেন্সের সহযোগিতায় আমরা তাকে প্রথমে শনাক্ত করি, কিন্তু সেই যেভাবে শনাক্ত করি সেটা হচ্ছে খুবই অস্পষ্ট, তাকে বোঝা যাচ্ছিল না। পরবর্তীতে সে যে রিক্সায় উঠছে, একটা রিক্সা করে সে যে উঠে সে গেছে হচ্ছে সদর হসপিটালে। তো সেই রিক্সাওয়ালাকে আমরা শনাক্ত করি। শনাক্ত করার পরে তার কাছ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাই, এবং এই হত্যাকারী যে তাকে একটা যে ভাড়া দিছে 20 টাকা যে ভাড়া দিছে, এই নোটটার মধ্যে রক্ত, মানে সেখানে কিন্তু হত্যাকারী যে ব্লাড সেখানে আগে থেকে ছিল, সেটা আমরা সিজ করি। এবং পরবর্তীতে সদর হাসপাতাল যেহেতু গেছে, ওই জায়গায় আমরা আবার সেখানে আমাদের টিম কাজ করে, ওখান থেকে মোটামুটি আমরা একটা ক্লিয়ার ছবি পাই তার একটা হত্যাকারীর, কিন্তু আমরা তাকে কোনোভাবে শনাক্ত করতে পারতেছিলাম না। আমরা এই শহরে এমন কোন লোক নাই যে যার কাছে আমরা এই ছবিটা আমরা দেখিয়েছি। আমার মনে হয় হাজার হাজার হবে। আমরা যেভাবে পারি, যে যখন সুযোগ পেয়েছি সেভাবে আমরা ছবিটা দেখিয়েছি। আপনারাও জানেন, অনেকে এই কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। তো আমরা এই শহরের মধ্যে তাকে শনাক্ত করতে পারি নাই। পরবর্তীতে আমাদের পুলিশ সুপার স্যার বললেন যে তোমরা তাহলে এক কাজ করো, তোমরা পুরা জেলার মধ্যে আমাদের যে 7টা থানা, সদর বাদে 6টা থানার মধ্যে তোমরা ছবিটা দিয়ে দাও। আমরা কিন্তু আমাদের টিম এই জেলার 7টা থানার মধ্যে আমরা কাজ করি। ইভেন আমাদের একটা টিম সিলেটের ওসমানীনগর এবং হবিগঞ্জে এখানে যায়, যে রোডের মধ্যে তাকে কেউ চিনে কিনা, কিন্তু কোনোভাবে এটা শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। অবশেষে গত শুক্রবার দিন
আমাদের এই যে এডিশনাল স্পিড খায়ের ওসি মাহবুব সহ তারা শ্রীমঙ্গলে যায় এবং শ্রীমঙ্গলে গিয়ে একটা লোক আমাদের এই লোকটার ব্যাপারে সে একটা তথ্য দেয় যে হ্যাঁ আমি তাকে গতকালকে তাকে দেখেছি যে ওই দিক দিয়ে যাচ্ছে এবং হচ্ছে আমাদের একটা এখানে টার্গেট ছিল হচ্ছে যে আমরা যে ছবি পেয়েছি সেখানে হচ্ছে তার হাতের মধ্যে রক্ত, অর্থাৎ তার ব্যান্ডেজ থাকার কথা হাতের মধ্যে। তখন আমরা জিজ্ঞেস করলাম যে হাতের মধ্যে কি কোনো ব্যান্ডেজ আছে? তখন সে বললেন হ্যাঁ হাতের মধ্যে আমি একটা ব্যান্ডেজ দেখতে পেয়েছি। এই যে তখন আমাদের তাকে শনাক্ত করাটা আমাদের সহজ হয়ে যায়। পরবর্তীতে শনিবার দুপুরের দিকে না রোববারে দুপুরের দিকে আমরা শ্রীমঙ্গল থানাধীন লাইয়ারপুর ওখান থেকে আমরা তাকে শনাক্ত করি, তাকে চিনতে পারে আমাদের টিম গিয়ে এবং তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা তাকে গ্রেপ্তার করি। তো গ্রেপ্তার করার পরে সে আমাদেরকে প্রথমে স্বীকার করতে চাচ্ছিল না, পরবর্তীতে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে আমাদেরকে স্বীকার করে যে হত্যাকাণ্ডের সাথে সে জড়িত ছিল এবং তার দেখানো মতে তার হত্যাকাণ্ডে যে সে ব্যবহৃত করছিল যে মাস্ক ছিল, ওই মাস্কটা আমরা উদ্ধার করছি। যে জুতা দিয়ে সে এখানে এসেছিল সেই জুতা আমরা উদ্ধার করেছি এবং হত্যাকাণ্ড যে ছুরি দিয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছিল তার দেখানো মতে আমাদের গির্জা রোড থেকে ওটা উদ্ধার করেছি। তারপর রিক্সাওয়ালাকে যে ভাড়া দিয়েছে সেটা আমরা যে 20 টাকার নোট সেটা আমরা রক্তমাখা যে নোটটা এটা উদ্ধার করেছি। এবং এখানে যে বিষয়টা হচ্ছে সে এই যে ছিনতাই করবে এটা কিন্তু সে 2-1 দিন ধরে এটা চেষ্টা চালাচ্ছিল এই জায়গায়। গত 6 তারিখে অর্থাৎ ঘটনা হচ্ছে 7 তারিখ, 6 তারিখে সে আরেকবার আসে যে ছিনতাইয়ের পরিকল্পনা করে। সে কুসুমবাগের শ্রীমঙ্গল থেকে কুসুমবাগে আসার পর থেকে কুসুমবাগ থেকে একদম এই ইয়া পর্যন্ত চৌমুনা পর্যন্ত এই জায়গায় সে চেষ্টা করেছিল। এবার আমাদের কাছে ওই যে আমাদের তথ্য আছে সেটা হচ্ছে একটা জুয়েলারির দোকানে গিয়ে সেখানে সে প্রসেসটা চালাচ্ছিল ওখান থেকে স্বর্ণ নেওয়ার জন্য, কিন্তু সে ওখানে লোকজন বেশি থাকায় কাস্টমার বেশি থাকায় সেটা সম্ভব হয় না। পরবর্তীতে সে শ্রীমঙ্গলে ফেরত যায় এবং পরবর্তী 7 তারিখ আবার আসে। আসার পরে এই খুঁজতেছিল যে একাকি কাউকে পাওয়া যায় কিনা, যে দোকানদার ওখানে কোনো লোকজন থাকবে না অথবা কাস্টমার কম এবং কর্মচারী কম, এরকম খুঁজতেছিল। তো সে যেখান থেকে এলবো এবং হচ্ছে এই একটা সাসপেনশন গ্লু কিনছে, আমাদের এটার নামটা হচ্ছে দানিউ আর হার্ডওয়্যার, এটা হচ্ছে যেখানে ভিকটিমের দোকান ওই পাশের দোকানে সে ওখানেই চেষ্টা করছিল। মানে সে এটা কেনার পরে একটু সময় নিচ্ছিল যে এখানে একাকি পাওয়া যায় কিনা, কিন্তু ওই যে কাস্টমার এবং হচ্ছে 2 জন কর্মচারী থাকার কারণে সেটা সুযোগ নিতে পারে নাই। পরবর্তীতে ওই দোকান থেকে এসে যখন এই যে রুবেল আমাদের যে ভিকটিম শাহ ফাইজুর রহমান ওরফে রুবেল ওনার দোকানে আসার পরে দেখে যে উনি একা, উনি তখন নামাজ পড়তেছিল। তো নামাজের মধ্যে আসলে আমরা জিজ্ঞেস করলাম যে নামাজের মধ্যে তো তুমি ঘটনা ঘটাইতে পারতা, তাহলে নামাজের মধ্যে করো নাই কেন? কিন্তু সে বলতেছে যে এটা একটু বেশি মানে তার বিবেকের মধ্যে লাগতেছিল যে নামাজের মধ্যে যদি আমি ছুরি মারি তাহলে এটা কেমন হয়। এই জন্য সে নামাজ শেষ করার পর্যন্ত ওখানে ওয়েট করছিল। উনি যখন ক্যাশ কাউন্টারে বসছিলেন রুবেল আমাদের ভিকটিম, তখন উনি বললেন যে বিভিন্ন অজুহাতে যে আমার কিছু রং লাগবে, মানে সে চাইছিল যে কোনোভাবে ক্যাশ কাউন্টার থেকে তাকে একটু ভিতরে বা অন্য কোনো জায়গায় নিয়ে গিয়ে ক্যাশ কাউন্টারটা খালি করা। তো তখন বলে যে কি রং, এই বলতে বলতে তখন তাকে ভিতরে নিয়ে গেছে। যখনই সেই রংটা দিতে চাইছিল তখন একটা সে ছুরি দিয়ে ঘাই মারে, অর্থাৎ তার উদ্দেশ্য ছিল ওখানে ঘাই মেরে আহত করে ক্যাশ কাউন্টার থেকে টাকা নিয়ে যাবে। কিন্তু রুবেল ওই তখন তাকে ধরে ফেলে ঝাপটাঝাপটি করে ফেলে চিল্লাচাল্লি করতেছিল। তখন সে বাকিগুলা অনবরত আরো আমাদের হিসাব মতো 15টা ঘাই মারে এবং সে ওখানে গুরুতর অসুস্থ হয়ে যায় এবং সে ওখান থেকে এসে তাকে আহত অবস্থায় রেখে সে ক্যাশ কাউন্টারে আসছিল। ক্যাশ কাউন্টার থেকে সে 1100 টাকা নিছে এবং সে যে এখানে এসেছে সে প্রমাণ আমাদের কাছে আছে। আমরা সেই ক্যাশ কাউন্টার খোলার পরে ওখানে তার রক্ত, ওখানে আমরা ওইটা সিজ করেছি, ওখান থেকে একটা রক্তমাখা ফাইল এবং তারপরে ওই যে ছবিগুলো আমরা সবগুলা আমরা জব্দ করার পরে এবং সে পরবর্তীতে এখান থেকে এই 1100 টাকা নিয়ে গিয়ে সদর হাসপাতালে গেছে, ওখান থেকে তারপর শ্রীমঙ্গলে গেছে। এই হচ্ছে আমাদের পুরো প্রক্রিয়া। তো আমাদের যে টিম কাজ করছে এখানে আপনারা ইতিমধ্যে ঘটনার বিবরণ শুনলেন। এখানে একটা যে বিষয়, হয়তো এখানে আমাদের এই যে ফয়জুর রহমান ওরফে রুবেল সে হত্যা হয়েছে, তাকে হত্যা করছে, তার অপোজিট দোকানেই কিন্তু সে চেষ্টা চালিয়েছিল।
তার আগের দিন সে এক স্বর্ণ ব্যবসায়ী সেখানেও চেষ্টা চালিয়েছিল। সে কেন এটা করলো, তার চেহারা দেখলে বুঝবেন চেহারার ভিতরে কোনো পাপের কিন্তু চিহ্ন নেই, একেবারে নিষ্পাপ একটা ছেলে চেহারায়। একদম যে মানুষের ভিতরে একটা উচ্ছৃঙ্খলা চেহারায় কিছু প্রকাশ পায় না, সেরকম কোনো কিছু নেই। সে কিন্তু নিজের ভিতর থেকে, সে যেহেতু একটা মিষ্টির দোকানে কাজ করতো, এখন কিছুই করে না, তার 2 বোন আছে আরো, সেখান থেকে সে চিন্তা করছে তার টাকা দরকার, টাকা নেই। সে আগে থেকেই চিন্তা করছে যে শ্রীমঙ্গলে তাকে চিনে ফেলতে পারে। সে আসছে মৌলভীবাজারের শহরকে টার্গেট করছে, এবং সে একাই এটা করতে আসছে। সে বলতেছে আমি যখন চাকুটা বের করে আমার হাত কাঁপতেছিল, চাকুটা মারবো কিভাবে প্রথমে, বলছে যে দিয়েছি যখন আমার সঙ্গে যখন ধস্তে ধস্তে তার ডান হাতের আঙ্গুলটা কিন্তু কেটে গেছে, এখানে তার আঙ্গুল কাটা, তার আঙ্গুল কাটা একটা বর্ণনা সে দিছে। এই আঙ্গুল কাটার এই রক্তটা টাকাতে লাগছে, এই আঙ্গুল কাটার রক্তটা আবার ফাইলে লাগছে, মানে সে ধস্তে ধস্তে তার হাতটা কাটা গেছে। এই এখন আমরা নিশ্চিত আর কি তার যে কয়দিনের এই এলাকায় আসা, পাশাপাশি আমরা বিভিন্ন রোডে তার যে বিচরণ, এবং যে রিক্সাওয়ালা বলতে আমি একজনকে নিয়ে আসছিলাম, সে হাত কাটা ছিল, হাসপাতালে দিয়ে গেছি। রিক্সাওয়ালার স্টেটমেন্ট সবকিছু মিলে আমাদের এই হত্যাকাণ্ডের সঙ্গে সে যে সরাসরি জড়িত এবং এটা ঘটিয়েছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হয়েছি। এবং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, এটা যদিও এর সংখ্যা খুবই শঙ্কার বিষয় ছিল যে একটা জনবহুল একটা জায়গায় কিভাবে একজন ব্যক্তিকে তার ব্যবসায় প্রতিষ্ঠানে হত্যা করে তার মালামাল তার জীবনটা হানি করলেন। যাই হোক, আপনাদের সহযোগিতা, আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি আমরা একদম রুট লেভেলে। আমাদের অফিসাররা যে যেখানে যেভাবে তথ্য জানার দরকার আপনারা সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা, আন্তরিকতা এবং আমাদের অফিসারদের প্রচেষ্টার কারণে এই যে একটা ঘটনাবহ চাঞ্চল্যকর একটা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হলো। আমরা পরবর্তীতে পূর্ণাঙ্গ এভিডেন্সের ভিত্তিতে আশা করি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। আশা করি আমাদের কাছে এখন পর্যন্ত যা এভিডেন্স আছে। এক কথা কি বলবেন যে আসলে সেই কি হত্যার উদ্দেশ্যে ছিনতাইকারী, অরিজিনাল ছিনতাইকারী কিনা, সে পেশাদারী ছিনতাইকারী কিনা নতুন ছিনতাইকারী হয়েছে? আসলে সে কি স্বীকার করেছে যে সে স্বীকার করেছে, সে টাকা ছিনতাই করার জন্য আসছে, এর আগেও চেষ্টা করছে। সে একা যেহেতু আসছে, যেখানে দোকানে দেখছে লোক সেখান থেকে সে সরে গেছে, এবং সে বলছে সেই একই দিনে অপোজিট সাইডে যে দোকান আছে ওই দোকানে ট্রাই করছিল। সেই বেশি থাকায় এবং ক্যাশ কাউন্টারে 2 জন লোক থাকার কারণে সে পারেনি। আর এই দোকানে এসে দেখে যে বলছে যে আমি তাকে বলি যে আমার হলো রং লাগবে, কি রং? কালো রং। বলছে যে আমি কথা বলার ভান করে মোবাইল কানে দিয়ে তাকে বিজি করি আর কি। তো বলে যে আপনি দেখান দেখে রং। বলে তাকে চাইছে এখান থেকে ক্যাশ কাউন্টার থেকে সে উঠে একটু পিছনের দিকে যান। ওই পিছনের সাইডে যে গেছে, যে জায়গায় সে মারা গেছে, অনেক সময় কোনো মানুষ আসতেছে না, নিয়ে গিয়ে আমি তখন চাকু মারি। একটা মারার পর পরবর্তীতে আমি দেখি চিল্লাপাল্লা করতেছে, তখন আমি একেবারে তার মৃত্যু নিশ্চিত করে আসে। অনেক চাকু মারে থাকে। পরে সে ক্যাশ কাউন্টারে এটা খুলে দেখবে টাকা যা পাইছে তাই চলে আসছে। ওর নাম হলো বয়স কেমন? জুয়েল মিয়া, 22 বছর বয়স, শ্রীমঙ্গলে লয়ারপুল বাড়ি। জানলাম যে চিন্তায়ের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড। তো যে কথাটা বলছেন আপনারা চিন্তায়ের উদ্দেশ্যে আসছেন, এর আগে তার এ ধরনের কোনো অপরাধের এর আগে পুলিশের কাছে পুলিশের রেকর্ডে কোনো তথ্য নেই। পুলিশের কাছে তার অপরাধ সম্পর্কিত কোনো রেকর্ড তার কাছে আমাদের কাছে নেই। তবে আমরা সেটা ইনভেস্টিগেশন পর্যায়ে আরো হয়তো বিস্তারিত জানবো।
যেটা শুধু হত্যাকাণ্ডকে এই ঘটনা, সেই জন্য আমরা তাকে অ্যারেস্ট নিয়ে আসছি। এই ঘটনার সঙ্গে জড়িত হয়তো আমরা পূর্ণাঙ্গ তদন্ত তার সম্পর্কে আরো কিছু আমরা জানতে পারবো। রিক্সাওয়ালারাই শনাক্ত করতে, এই রিক্সাওয়ালাকে, আর সেই রিক্সাওয়ালা সত্য কথা বলছে যে হ্যাঁ উনি একজন হাত কাটা ব্যক্তিকে নিয়ে হসপিটালে গেছেন। যে কোনো জায়গায় তো স্পষ্ট আঁকি ছিল, কিন্তু রিক্সাওয়ালাকে দেখে রিক্সাওয়ালারাই সহযোগিতা বলছে যে আপনাদের একদম সকল লেভেলের মানুষই আমাদেরকে সহযোগিতা করে। পরে শ্রীমঙ্গলে, সে কোনো জায়গায় ট্রিটমেন্ট করতে পারেনি, পরে শ্রীমঙ্গলে চলে গেছে। আমাদের কাছে একটা বিষয় কনফিউশন ছিল, সে মৌলভীবাজারে হসপিটালে গেল কেন, কারণ তাহলে কি মৌলভীবাজার সদরের লোক? প্রথমে শিওর ছিলাম, পরে দেখি যে না, কোনো জায়গায় ট্রিটমেন্ট নেয়নি। আমাদের প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার প্লাস প্রত্যেকটা যেখানে হসপিটাল, সব জায়গায় আমাদের অফিসার খোঁজ নিচ্ছে যে এই দিন সন্ধ্যায় বা রাত 10টা পর্যন্ত কোন লোক ট্রিটমেন্ট নিচ্ছে, মানে এতটা পরিমাণ আমাদের প্রত্যেকটা জায়গায় খোঁজ নিতে হয়েছে। না, এই বয়সে কোন লোক এসে হাত কাটা লোক চিকিৎসা নেয়নি, পরে মিলছে কিন্তু শ্রীমঙ্গলে গিয়ে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। এখন আর যদি কারো প্রশ্ন না থাকে তাহলে আসামিকে জুয়েল কি অ্যাকচুয়ালি সে শ্রীমঙ্গলের বাসিন্দা। আমরা এর আগে দেখেছি যে আইনজীবী হত্যার টার্গেট কিলিং যেটা হয়েছিল, ওরা তো সব বাইরের ছিল। এরকম যদি বাইরের সবাই, সে যদি শ্রীমঙ্গলের সদরের শ্রীমঙ্গলের বাসিন্দা হয় তাহলে একটা বিষয়, যদি বাইরে থেকে আসে সবাই যদি এমন তাহলে পুলিশের প্রোটেকশনটা কি থাকবে, কি ধরনের পদক্ষেপ আপনারা নেবেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে? না, আরেকটা বিষয় একটু করতে চাচ্ছি, যেটা হচ্ছে যে তার বাবা কি করে এবং সে পেশায় কি করে, তার আসলে কেন এই পেশাটাকে বেছে নিল? তার বাবা, তারা আসলে দিনমজুর, সে এক জায়গায় কাজ করতো, এখন সে দিনমজুরি আর কি। তার 2 বোন আছে, একটা বোনের বিয়ে হয়েছে আর একটা আসলে চাকরি কিছু দোকানে কাজ লেখাপড়াও জানে। না, পুলিশের খাতায় না, এখন পর্যন্ত আমাদের কাছে বাড়ি হলো স্থানীয় জড়ি। এর আগে আইনজীবী হত্যার যতক্ষণ আসামি আমরা দেখেছি, আপনারা যতক্ষণ ধরেছেন সবাই দেখছি, মানে আমাদের এই জেলারও না বা এই সদরেরও না, এইরকম যারা বাইরে থেকে এসে এই ধরনের বাইরের লোকগুলো, পুলিশ কি ভূমিকা রাখবে? পুলিশের মেকানিজম আছে, বাইরের লোকের জন্য মেকানিজম পুলিশের কাছে আছে, আইনগত ভাবে সেটা আছে। বাইরের কোনো লোকজন যদি আসে, পুলিশের নলেজে আসলে সাথে সাথে আমরা তার আসল ঠিকানাটা কোন জায়গায় এটা কিন্তু আমাদের ওসির কাছে চলে আসে। এখানে তাৎক্ষণিক ভাবে উনি যেমন তাৎক্ষণিক ভাবে আসছে, এটা তো যে কেউ বেড়াতে আসতে পারে। এটা আসলে যদি কোনো জায়গায় বসবাস করে, স্ক্রিন যদি স্টে করে, তার প্রস্তাব পুলিশের কাছে থাকে। আচ্ছা, আমরা সাংবাদিক মহল যারাই আছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এর মধ্যে অনেকগুলো দুর্দর্শ ঘটনা ঘটেছে এবং আমাদের জেনুয়াল খাটমা সহ অন্যান্য পরামর্শে অনেকগুলো হত্যাকাণ্ডের আমরা সকলের তরফ থেকে আপনাদের ধন্যবাদ। এটা ধন্যবাদের কিছু বিষয় না, আপনাদের বলি, আপনারা হয়তো দেখেন যে ইনভেস্টিগেশন, পুলিশের ইনভেস্টিগেশনে চেঞ্জ হয়েছে কিনা।